একটি তালাকপ্রাপ্ত আইপিএস অফিসার স্ত্রীর জন্য সাবেক স্বামী নিজের জীবন উৎসর্গ করলেন। এমন এক অসাধারণ ভালোবাসার কাহিনী যা শুনে সকলের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে এবং চোখে জল আসবে। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনৌ শহরের একটি সত্যিকারের ঘটনা, যা দেখিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, এমনকি বিচ্ছেদের পরেও। লখনৌয়ের গোমতীনগর এলাকায় বাস করতেন রাহুল সিং, একজন সাধারণ মানুষ। তার জীবনে খুব বড় স্বপ্ন ছিল না, কোনো অভিযোগও ছিল না। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। মাস শেষে হিসেব করে খরচ চালাতেন এবং বিশ্বাস করতেন যে জীবন যদি শান্তিতে কেটে যায় তাহলে সেটাই সবচেয়ে বড় সাফল্য। সেই একই শহরে কিছু দূরে বাস করতেন প্রিয়া মেহতা। পড়াশোনায় অত্যন্ত মেধাবী, স্বভাবে গম্ভীর এবং চোখে এমন একটি স্বপ্ন যা দেখার সাহস সবার থাকে না। প্রিয়া সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন। দিনরাত বইয়ের পাতায় মগ্ন থাকতেন এবং প্রায়ই জানালা দিয়ে বাইরে তাকিয়ে নিজেকে বলতেন যে একদিন তিনি শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য বেঁচে থাকবেন। রাহুল এবং প্রিয়ার বিয়ে খুব সাধারণভাবে হয়েছিল। না ছিল বড় হোটেল, না ছিল জাঁকজমকপূর্ণ খরচ, শুধু পরিবারের লোকজন, কয়েকজন আত্মীয় এবং একটি ভরসা যে দুজন মানুষ একসাথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের কয়েকদিন পর, যখন সম্পর্কগুলো একদম নতুন ছিল এবং দ্বিধা কাটেনি, সেই সময় এক রাতে প্রিয়া সাহস সঞ্চয় করে রাহুলকে জিজ্ঞাসা করেছিলেন যে যদি তিনি অফিসার হয়ে যান, যদি তার পদমর্যাদা রাহুলের চেয়ে বড় হয়, তাহলে কি রাহুলের খারাপ লাগবে? রাহুল তখন বেশি কিছু ভাবেননি, শুধু হালকা হেসে এটুকু বলেছিলেন যে যদি তার স্ত্রী জীবনে এগিয়ে যায় তাহলে তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ মনে করবেন। সেই উত্তরে প্রিয়া প্রথমবারের মতো শান্তি অনুভব করেছিলেন, কারণ তিনি তার স্বপ্নের জন্য সঠিক সঙ্গী বেছে নিয়েছিলেন। বিয়ের পর দুজনে লখনৌ শহরের একটি ছোট ভাড়া বাড়িতে থাকতে শুরু করলেন। ঘর ছোট ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। রাহুল সকালে অফিসে চলে যেতেন আর প্রিয়া সারাদিন পড়াশোনা করতেন। অনেক সময় ক্লান্তিতে প্রিয়ার চোখ ভরে আসত। মাঝে মধ্যে ভয় লাগত যে যদি এত পরিশ্রমের পরেও সাফল্য না আসে তাহলে কি হবে, কিন্তু প্রতিবার রাহুল বেশি কথা না বলেই তার সাহস বাড়িয়ে দিতেন। রাহুল নিজের প্রয়োজনগুলো ধীরে ধীরে কমিয়ে দিয়েছিলেন। নতুন মোবাইল কেনা পিছিয়ে দিলেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করলেন, এমনকি নিজের অনেক শখও বিসর্জন দিলেন যাতে প্রিয়ার কোচিং, বই এবং টেস্ট সিরিজের খরচ বিনা বাধায় চলতে পারে। পাড়ার লোকজন বলাবলি করত যে মেয়েটি অনেক পড়ছে, স্বামীর থেকে এগিয়ে যাবে, এমন বিয়ে বেশি দিন টেকে না। কিন্তু রাহুল সব শুনেও চুপ থাকতেন, কারণ তার মনে হতো সম্পর্ক কথার জবাবে নয়, বরং ভরসায় চলে। বছর কাটল, পরিশ্রম চলতে থাকল, এবং তারপর একদিন সেই মুহূর্তটি এলো যা দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। রেজাল্ট বেরোল এবং সফল প্রার্থীদের তালিকায় প্রিয়ার নাম ছিল। তিনি আইপিএস অফিসার হয়ে গিয়েছিলেন। খুশির সেই মুহূর্তে প্রিয়া কেঁদে ফেলেছিলেন। তার চোখে ভয়ও ছিল, আবার দায়িত্বের অনুভূতিও। কিন্তু রাহুল তাকে জড়িয়ে ধরে শুধু এতটুকু বলেছিলেন যে আজ থেকে তিনি শুধু তার স্ত্রী নন, বরং সারা দেশের দায়িত্ব। সেদিন দুজনের কেউই জানতেন না যে এই সাফল্যই ভবিষ্যতে তাদের সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। প্রিয়া আইপিএস হওয়ার পর জীবনের গতি হঠাৎ বেড়ে গেল। ট্রেনিং, পোস্টিং, নতুন মানুষ এবং নতুন দায়িত্ব, সব কিছু এত দ্রুত বদলে গেল যে তিনি নিজেও বুঝতে পারলেন না যে কখন তিনি স্ত্রী থেকে অফিসার হয়ে উঠলেন। রাহুল সেই আগের মতোই রয়ে গেলেন, সেই সাধারণ পোশাক, শান্ত স্বভাব এবং সীমিত পৃথিবী। কিন্তু এখন দুজনের জগৎ একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করল। আগে যেখানে কথায় আপনত্ব থাকত, এখন সেখানে লৌকিকতা চলে এলো। ফোন কল ছোট হয়ে গেল, মেসেজ শুধু জরুরি কথাতেই সীমাবদ্ধ রইল, এবং অনেক সময় এমন হতো যে সারাদিনে দুজন একে অপরের সাথে ঠিকমতো কথাও বলতে পারতেন না। প্রথম পোস্টিংয়ের পর প্রিয়া যখন লখনৌয়ের বাইরে গেলেন, রাহুল নিজেকে বোঝালেন যে এসবই চাকরির অংশ, কিছু সময় পর সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু সময়ে স্বাভাবিক হবার বদলে আরও বদলে গেল। প্রিয়ার চারপাশে এখন অফিসাররা থাকতেন, মিটিং থাকত, সরকারি গাড়ি ছিল, এবং প্রতি মুহূর্তে এক অন্যরকম চাপ কাজ করত। ধীরে ধীরে প্রিয়ার মনে হতে লাগল যে রাহুল তার এই নতুন জগৎকে বুঝতে পারছেন না, আর রাহুলের মনে হতে লাগল যে প্রিয়া এখন তাকে বোঝার চেষ্টাও করছেন না। এটি কোনো বড় ঝগড়া ছিল না, একদিনে ভেঙে যাওয়া কোনো সম্পর্কও ছিল না, বরং রোজগার ছোট ছোট নীরবতাগুলো মিলে এক বড় দেওয়াল তৈরি করছিল। সমাজ সবসময়ই এই দূরত্বে নিজের ভূমিকা পালন করল। আত্মীয়দের কথা, বন্ধুদের পরামর্শ আর আশপাশের লোকজনের ফিসফাস প্রিয়ার কান পর্যন্ত পৌঁছতে লাগল।
কেউ বলতো এখন তোমার সম্মান অনেক বেশি, কেউ বলতো স্বামী তোমার যোগ্য নয়, আবার কেউ এটাও বলে দিত যে এত শক্তিশালী মহিলার সাথে এক সাধারণ মানুষ কিভাবে মানিয়ে নেবে। প্রিয়া এসব কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু কোথাও না কোথাও এই কথাগুলো তার মনে জায়গা করে নিতে শুরু করেছিল। অন্যদিকে রাহুল সবকিছু অনুভব করতেন, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলতে পারতেন না, কারণ তার ভয় ছিল যে তার কথাগুলো সম্পর্ককে আরও দুর্বল না করে দেয়। ধীরে ধীরে ঘরে নিস্তব্ধতা বাড়তে লাগল। যে ঘর একসময় স্বপ্নে ভরা থাকত তা এখন শুধু প্রয়োজনেই সীমিত হয়ে গেল। প্রিয়া যখন বাড়ি আসতেন তখন ক্লান্ত থাকতেন, মেজাজ খিটখিটে থাকত, এবং রাহুল তাকে দেখেও কিছু বলার আগে ১০০ বার ভাবতেন। কথা প্রসঙ্গে ভুল বোঝাবুঝি হতে শুরু করল, ছোট ছোট বিষয়েও দূরত্ব অনুভূত হতে লাগল, এবং একসময় এমন এলো যখন দুজনেই মেনে নিলেন যে তারা বোধহয় এখন আর একে অপরকে আগের মতো বুঝতে পারছেন না। ডিভোর্সের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি, কিন্তু যখন হলো তখন খুব শান্তভাবেই হলো। না কোনো বড় হাঙ্গামা, না কোনো একে অপরের প্রতি অভিযোগ। শুধু দুজন ক্লান্ত মানুষ, যারা মেনে নিয়েছিলেন যে তারা একসাথে থেকেও একা হয়ে গিয়েছেন। কাগজে সই হল, আইনিভাবে সম্পর্ক শেষ হয়ে গেল, এবং প্রিয়া নিজের ফাইল, হাসপাতালের রেকর্ড এবং সরকারি কাগজে রাহুলের নাম সরিয়ে নিজের বাবার নাম লিখিয়ে নিলেন। তিনি এসব কোনো প্রতিশোধ বা রাগের বশে করছিলেন না, বরং এই কারণে করছিলেন যে তার মনে হয়েছিল এখন তাকে একাই সব সামলাতে হবে। ডিভোর্সের পর প্রিয়া নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিলেন। ডিউটি, মিটিং, ফিল্ড ভিজিট সবকিছু এত বেশি হয়ে গেল যে তিনি নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সময়ই পেলেন না। অনবরত মানসিক চাপ, অনিয়মিত খাওয়া দাওয়া, ঘুমের অভাব এবং মানসিক চাপে ধীরে ধীরে তার শরীর ভাঙতে শুরু করল। কিন্তু তিনি এটাকে কখনো গুরুত্ব দেননি। তিনি ভাবতেন যে তিনি শক্তিশালী, সব সামলে নেবেন, কিন্তু শরীর আর কতদিন সঙ্গ দিত। কয়েক মাস পর ক্লান্তি বাড়তে লাগল, পায়ে ফোলা ভাব দেখা দিল, এবং একদিন ডিউটি চলাকালীন হঠাৎ তার শরীর খারাপ হয়ে গেল। পরীক্ষার পর যে রিপোর্ট এলো তার ডাক্তারদেরও চমকে দিল। তার দুটি কিডনি ঠিকমতো কাজ করছিল না। ডায়ালিসিস শুরু হলো, এবং ডাক্তাররা পরিষ্কার বলে দিলেন যে ট্রান্সপ্ল্যান্ট ছাড়া পরিস্থিতি সামলানো কঠিন। পরিবারের কারোর কিডনি ম্যাচ করছিল না, এবং সময় দ্রুত পেরিয়ে যাচ্ছিল। অবশেষে হাসপাতালের পরামর্শে সংবাদপত্রে একটি খবর দেওয়া হলো। নাম, পদ এবং শহরের কথা উল্লেখ করা হলো, কারণ এখন এটি কোনো অফিসারের সম্মানের প্রশ্ন নয়, বরং একজন মানুষের জীবনের প্রশ্ন ছিল। ঠিক সেই সকালে লখনৌয়ের এক চায়ের দোকানের রাহুল চা খাওয়ার পর যখন খবরের কাগজ হাতে নিলেন, তখন তার নজর সেই নামটির ওপর আটকে গেল যা তিনি কোনো দিন ভুলতে পারেননি। কয়েক মুহূর্তের জন্য তার মনে হল খবরের কাগজের কালি যেন ছড়িয়ে গিয়েছে, অক্ষরগুলো অস্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু চোখ মুছে তিনি আবার দেখলেন, নামটি সেই একই ছিল। হাত কাঁপতে থাকল এবং চায়ের কয়েক ফোঁটা নিচে পড়ে গেল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না। আশপাশের আওয়াজ, দোকানদারের ডাক, রাস্তার শোরগোল সবকিছু যেন হঠাৎ অনেক দূরে চলে গেল। সেই মুহূর্তে রাহুল শুধু সেই একটি খবরের সামনে দাঁড়িয়েছিলেন, যেখানে তার পুরো ফেলে আসা জীবনটা যেন থমকে দাঁড়িয়েছিল। তিনি খবরের কাগজটা ভাঁজ করলেন, আবার খুললেন, আবার পড়লেন, যেন মস্তিষ্ক এই সত্যকে স্বীকার করতে অস্বীকার করছিল। ডিভোর্সের পর তিনি নিজের কাছে এই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি প্রিয়ার জীবনে আর কখনো ওকে দেওয়ার চেষ্টা করবেন না, কিন্তু এখন এই একটি খবর তার সমস্ত প্রতিজ্ঞা, সমস্ত দূরত্ব এবং সমস্ত বুদ্ধিকে ব্যর্থ করে দিয়েছিল। এটি কোনো অফিসারের খবর ছিল না, এটি সেই মহিলার খবর ছিল যার সাথে তিনি জীবনের সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে সত্যি স্বপ্নগুলো দেখেছিলেন। রাহুল চুপচাপ কাউন্টারে টাকা রাখলেন এবং কাউকে কিছু না বলে দোকান থেকে বেরিয়ে এলেন। রাস্তায় হাঁটার সময় তার পা ভারী লাগছিল, মনে মনে প্রশ্নের ভিড় ছিল। কতদিন ধরে অসুস্থ, কতটা গুরুতর অবস্থা, কেউ আপনজন কেন খুঁজে পাওয়া গেল না, আর সবচেয়ে বড় প্রশ্ন, এখনও কি অনেক দেরি হয়ে গিয়েছে? কিন্তু এই প্রশ্নগুলোর মাঝে একটি বিষয় একদম পরিষ্কার ছিল, তাকে হাসপাতালে যেতে হবে, এখনই। হাসপাতালের কাছে পৌঁছতে পৌঁছতে তিনি প্রথমবারের মতো নিজের হৃৎস্পন্দন খুব জোরে শুনতে পাচ্ছিলেন। সেই ওষুধের গন্ধ, সাদা দেওয়াল আর সেই অস্থিরতা যা যে কোনো হাসপাতালে পা রাখলেই অনুভব করা যায়। তিনি কাউকে নিজের পরিচয় দিলেন না, কাউকে জানালেন না তিনি কে বা কেন এসেছেন। রিসেপশনে শুধু খবরের কাগজের সেই অংশটি দেখালেন এবং নিচু স্বরে জিজ্ঞাসা করলেন যে খবরটি সত্যি কিনা।
মেয়েটি কম্পিউটারে কিছু দেখল, মাথা নাড়ল এবং জানালো যে রোগীকে ডায়ালিসিসে রাখা হয়েছে এবং অবস্থা এখন স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। রাহুল ওখানেই একটি চেয়ারে বসে পড়লেন। প্রথমবারের মতো তার মনে হল তিনি ভেতর থেকে ক্লান্ত হয়ে গিয়েছেন। দীর্ঘ বছর ধরে তিনি নিজের কষ্টকে কাজ, নিস্তব্ধতা আর অভ্যাসের পেছনে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আজ সেসবই ব্যর্থ মনে হচ্ছিল। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এলেন। রাহুল সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন যে কোনো ডোনার কি পাওয়া দিয়েছে। ডাক্তার পরিষ্কার বলে দিলেন যে এখনও পর্যন্ত কোনো ম্যাচ পাওয়া যায়নি এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তারের কথায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল শুধু এক কঠিন সত্য যা সরাসরি মনে আঘাত করল। রাহুল বেশি প্রশ্ন করলেন না, তিনি শুধু বললেন যে তিনি পরীক্ষা করাতে চান। ডাক্তার তাকে ওপর নিচ একবার দেখে নিলেন। বোধহয় বোঝার চেষ্টা করছিলেন যে এই লোকটি কি ভাবছেন। তাকে ঝুঁকির কথা বোঝানো হলো, আইনি বিষয়ের কথা বলা হলো এবং বলা হলো যে এটি কোনো ছোট সিদ্ধান্ত নয়। রাহুল সব শুনলেন, কিন্তু তার মুখে কোনো তাড়াহুড়ো বা ভয়ের চিহ্ন ছিল না। তিনি সেটাই করলেন যা তার সঠিক মনে হয়েছিল। তার কাছে এটি কোনো বীরত্ব বা ত্যাগের সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল একটি দায়িত্ব যা তিনি অনেক আগেই গ্রহণ করেছিলেন, যদিও সমাজ সেই দায়িত্বের নাম দেওয়া বন্ধ করে দিয়েছিল। পরীক্ষার প্রক্রিয়া শুরু হলো। রক্তের রিপোর্ট, অপেক্ষা, সবকিছু খুব সাধারণ ছিল, কিন্তু প্রতিটি মিনিট রাহুলের কাছে ভারী মনে হচ্ছিল। যখন রিপোর্ট এলো এবং ডাক্তার জানালেন যে পুরোপুরি ম্যাচ হয়েছে, তখন রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন কোনো বড় বোঝা নেমে গেল। ডাক্তার আবার বোঝালেন যে ডোনারের জন্য ভবিষ্যতে জটিলতা হতে পারে, জীবন সহজ থাকবে না এবং ঝুঁকি সবসময়ই থাকবে। রাহুল শুধু একটি প্রশ্ন করলেন, প্রিয়া কি সুস্থ হয়ে যাবে? ডাক্তার মাথা নাড়লেন এবং বললেন যে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব ভালো। এখানেই রাহুলের সিদ্ধান্ত পুরোপুরি পাকা হয়ে গেল। তিনি কাউকে ফোন করলেন না, কারো পরামর্শ নিলেন না। তার মনে হল এই সিদ্ধান্তে অন্য কারো মতামতের প্রয়োজন নেই। এটি তার এবং তার বিবেকের ব্যাপার ছিল। তিনি পরিষ্কার বলে দিলেন যে তিনি কিডনি দান করবেন, কিন্তু তার পরিচয় যেন রোগীকে জানানো না হয়। ডাক্তার কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আনুষ্ঠানিক সম্মতি দিলেন। কাগজে সই হল, তারিখ ঠিক হল এবং সব কিছু এগিয়ে চলতে লাগল। ওদিকে প্রিয়া হাসপাতালের ঘরে শুয়েছিলেন। ডায়ালিসিস মেশিনের শব্দ, শরীরে সূচ ফোটানো আর বারবার বদলে যাওয়া মুখ, সবকিছু তাকে ক্লান্ত করে দিয়েছিল। তিনি জানতেন অবস্থা গুরুতর, কিন্তু তিনি কারো সামনে দুর্বলতা দেখাননি। তিনি জানতেন না যে সেই হাসপাতালেই, সেই মুহূর্তে তার জীবনের সাথে জড়িত সবচেয়ে বড় সিদ্ধান্তটি অন্য কেউ নিয়েছেন। তিনি শুধু এতটুকু জানতেন যে কোনো এক অচেনা মানুষ তার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন, অথচ তিনি সেই উপকারের নাম পর্যন্ত জানেন না। অপারেশনের দিন এলো। হাসপাতালে সেই একই ব্যস্ততা, একই আয়োজন। কিন্তু রাহুল এবং প্রিয়া, তাদের মধ্যে কোনো দেখা হলো না। রাহুলকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে চোখ বন্ধ করে নিয়েছিল। সেই মুহূর্তে তার মাথায় কোনো মহান চিন্তা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি। তার মনে হচ্ছিল জীবন তার কাছ থেকে যা নেওয়ার ছিল তা এখন নিচ্ছে, আর তার যা দেওয়ার ছিল তা সে হাসি মুখে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, ডাক্তারদের ঘণ্টার পর ঘণ্টার প্রচেষ্টার পর অপারেশন সফল হল। কিন্তু অপারেশন শেষ হওয়ার পর হাসপাতালের সেই তলায় দুটি আলাদা ঘরে দুটি আলাদা কাহিনী চলছিল। এক ঘরে প্রিয়া ছিলেন। অচেতন অবস্থায় তার শরীরের নতুন কিডনি ধীরে ধীরে নিজের কাজ শুরু করছিল। আর হাসপাতালের অন্য ওয়ার্ডে রাহুল ছিল, চুপচাপ শুয়ে, কোনো শব্দ ছাড়াই, ঠিক যেভাবে সে সবসময় জীবন কাটিয়েছিল। কারো মনে এই ধারণা ছিল না যে একই ছাদের নিচে সামান্য কিছু দেওয়ালের ব্যবধানে একটি জীবন গুছিয়ে উঠছে আর অন্য একটি জীবন খুব ধীরে ধীরে ভেঙে পড়ছে। প্রিয়ার যখন জ্ঞান ফিরল, তখন সবার আগে সে নিজের শরীরে এক অদ্ভুত দুর্বলতা অনুভব করল। কিন্তু সেই দুর্বলতায় সেই ব্যথাটা ছিল না যা গত কয়েক সপ্তাহ ধরে তাকে ভেঙে দিচ্ছিল। ডাক্তাররা হেসে জানালেন যে ট্রান্সপ্ল্যান্ট সফল হয়েছে এবং নতুন কিডনি কাজ করা শুরু করে দিয়েছে। এটা শুনে প্রিয়ার চোখ ভরে এলো। প্রথমবারের মতো তার মনে হলো যে সে হয়তো সত্যি বেঁচে যাবে। দিন গড়ানোর সাথে সাথে তার রিপোর্ট ভালো হতে শুরু করল। ক্রিয়েটিনিন লেভেলে উন্নতি হচ্ছিল, ডায়ালিসিসের প্রয়োজন কমে আসছিল এবং নার্সরা এখন তাকে বলতে শুরু করল যে কয়েকদিনের মধ্যেই তাকে সাধারণ ওয়ার্ডে শিফট করে দেওয়া হবে। প্রিয়ার মুখের রং ফিরতে শুরু করল, গলার স্বরে আগের চেয়ে বেশি স্থিরতা এলো এবং সে ধীরে ধীরে আবার নিজের ভেতরের সেই অফিসারকে অনুভব করতে শুরু করল যে পরিস্থিতির সাথে লড়াই করতে জানে। কিন্তু এই সময়ে হাসপাতালের অন্য ওয়ার্ডে রাহুলের অবস্থা তেমন ছিল না, যা ডাক্তাররা আগে অনুমান করেছিলেন।
অপারেশনের পর প্রথম দুদিন সে স্বাভাবিক ছিল। ব্যথা ছিল, দুর্বলতা ছিল, কিন্তু এসবই প্রত্যাশিত ছিল। সে নার্সদের কাছে কখনো কোনো অভিযোগ করেনি, না কোনো ডাক্তারকে বাড়তি প্রশ্ন করেছে। সে শুধু চুপচাপ সব সহ্য করছিল। তৃতীয় দিন থেকে তার শরীরে জ্বর আসতে শুরু করল। শুরুতে ডাক্তাররা একে সাধারণ ইনফেকশন ভেবে ওষুধ বাড়িয়ে দিলেন, কিন্তু রাহুলের শরীর ভালো হওয়ার বদলে আরও খারাপ হতে লাগল। শ্বাস নিতে কষ্ট হতে শুরু করল, শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যেত, আর মাঝে মাঝে সে কোনো কারণ ছাড়াই ঘামে ভিজে যেত। প্রিয়া এখন পুরোপুরি সজাগ ছিলেন এবং ধীরে ধীরে হাসপাতালের পরিবেশ অনুভব করতে শুরু করেছিলেন। তাকে জানানো হয়েছিল যে তার ডোনার একজন অপরিচিত ব্যক্তি, যিনি নিজের পরিচয় গোপন রেখেছেন। এই কথাটা প্রিয়ার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। সে বারবার ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করত যে সে কি সেই মানুষটির সাথে দেখা করতে পারে যে তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু প্রতিবারই উত্তর মিলত যে এখন এটা সম্ভব নয়। প্রিয়ার কাছে এই উত্তর অদ্ভুত লাগত, কিন্তু সে বেশি জোর দেয়নি। সে নিজের রিকাভারির দিকে মন দিতে লাগল, এই আশায় যে একদিন সে সেই মানুষটিকে ধন্যবাদ জানাতে পারবে। ওদিকে রাহুলের ঘরে এখন অস্থিরতা বাড়তে শুরু করেছিল। ওষুধের পরেও তার জ্বর নামছিল না। ডাক্তাররা আরও পরীক্ষা শুরু করলেন। রিপোর্টে কিছু বিষয় স্বাভাবিক ছিল না। একটি কিডনির ওপর ভর করে শরীর যে চাপ সহ্য করছিল তা রাহুলের জন্য খুব বেশি প্রমাণিত হচ্ছিল। তার বয়স, তার আগে থেকেই ক্লান্ত শরীর এবং অপারেশনের পরের ইনফেকশন সব মিলে পরিস্থিতিকে গুরুতর করে তুলছিল। ডাক্তাররা এখন তার ঘরে বেশিবার আসতে শুরু করলেন। নার্সদের গলায় আগের চেয়ে বেশি সতর্কতা চলে এলো। কিন্তু রাহুল এখনও সেই আগের মতোই ছিল, শান্ত, অভিযোগহীন, কোনো ভয়ের প্রকাশ ছাড়াই। দিন কাটতে থাকল। প্রিয়াকে আইসিইউ থেকে বাইরে শিফট করা হলো। সে প্রথমবারের মতো হাসপাতালের জানলা দিয়ে বাইরের জগৎ দেখল। তার মনে হলো যেন সে দ্বিতীয়বার জীবনে ফিরে আসছে। তার পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। সবাই বলছিল যে এখন বিপদ কেটে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের অন্য ওয়ার্ডের রাহুলকে আবার আইসিইউতে শিফট করা হচ্ছিল। তার শ্বাস দ্রুত হচ্ছিল, অক্সিজেনের প্রয়োজন বাড়ছিল, এবং ডাক্তাররা এখন খোলাখুলি বলতে শুরু করেছিলেন যে পরিস্থিতি আশঙ্কাজনক। রাহুল এসব বুঝতে পারছিল। সে জানত যে তার শরীর এখন আর তার সঙ্গী দিচ্ছে না। মাঝে মাঝে তার চোখ বন্ধ হয়ে যেত, আর তার পুরনো দিনগুলোর কথা মনে পড়ত। গোমতীনগরের সেই ছোট বাড়িটা, প্রিয়ার বইগুলো, প্রিয়ার সেই ক্লান্ত চোখ, আর সেই প্রশ্নটা যা প্রিয়া বিয়ের শুরুর দিনগুলোতে করেছিল। সেই স্মৃতিগুলোতে তার কোনো আক্ষেপ ছিল না। তার শুধু এই শান্তি ছিল যে প্রিয়া এখন ঠিক হয়ে যাচ্ছে। এই শান্তিটাই তাকে সব ব্যথা সহ্য করার শক্তি দিচ্ছিল। প্রিয়া এখন নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছিলেন। ডাক্তাররা বললেন যে কিছুদিনের মধ্যেই তাকে ডিসচার্জ করা যেতে পারে। সে আবার ডোনারের বিষয়ে জিজ্ঞাসা করল। এবার ডাক্তারদের মুখে এক অদ্ভুত নীরবতা ছিল। তারা কথা এড়িয়ে গেলেন। প্রিয়ার প্রথমবার মনে হল যে কিছু একটা ঠিক নেই। সেই রাতে সে যখন নিজের ঘরে শুয়েছিল, হাসপাতালের করিডোরে হঠাৎ ব্যস্ততা বেড়ে গেল। স্ট্রেচার নিয়ে ছোটাছুটি শুরু হলো, নার্সরা জোরে জোরে নির্দেশ দিচ্ছিলেন এবং একটি ওয়ার্ড থেকে আইসিইউর দিকে দৌড়াদৌড়ি পড়ে গিয়েছিল। ঠিক সেই সময় রাহুল নিজের ঘরে শেষবারের মতো চোখ মেলছিল। তার চারপাশে মেশিনের শব্দ ছিল, কিন্তু তার ধ্যান ছিল অন্য কোথাও। সে মনে মনে সেই বাক্যটি আওড়াল যা সে একদা প্রিয়াকে বলেছিল, যে তার সাফল্যই রাহুলের সবচেয়ে বড় জয়। কিছু মুহূর্ত পরেই সেই মনিটরের শব্দটা একদম সোজা হয়ে গেল, এবং হাসপাতালের সেই তলায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। নার্সদের গলার আওয়াজ নিচু হয়ে এলো। ডাক্তারদের হাঁটাচলায় সেই দ্রুততা থাকল না, এবং স্ট্রেচারটা সেখানেই থেমে গেল যেখানে প্রায়ই জীবন থমকে যায়। রাহুলের শরীর শান্ত ছিল, খুব শান্ত, যেন সে দীর্ঘদিনের ক্লান্তি অবশেষে ঝেড়ে ফেলেছে। ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে সময় নোট করলেন, কিছু কাগজ পূরণ করলেন এবং বাইরে বেরিয়ে এলেন। সেই ঘরে এখন আর কোনো শব্দ ছিল না, ছিল শুধু একজন মানুষ যে কোনো শব্দ ছাড়াই নিজের সব কিছু দিয়ে দিয়েছিল। ওদিকে প্রিয়া নিজের ঘরে শুয়ে জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখছিল। প্রথমবারের মতো তার মনে হলো যে রাতটা আর ভয়ঙ্কর লাগছে না। শরীরে শক্তি ফিরছিল, শ্বাস নেওয়া সহজ ছিল, এবং ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন যে সে বিপদমুক্ত। সেই শান্তির মাঝেই তার মনে বারবার একই প্রশ্ন উঠছিল, কে সেই মানুষটা যে নাম না জানিয়ে তার জীবন ফিরিয়ে দিল? সে ভেবেছিল সকাল হতেই সে জোর দিয়ে জানতে চাইবে,
কিন্তু সে জানত না যে উত্তর তার আগেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে তার ঘরের দরজা খুলল। সেই ডাক্তাররা ভেতরে এলেন, কিন্তু এবার তাদের মুখে সেই পেশাদার সহজ ভাবটা ছিল না। তাদের চোখ নিচু হয়েছিল, গলার স্বরে দ্বিধা ছিল। প্রিয়া সেই মুহূর্তেই বুঝে নিলেন যে খুব খারাপ কিছু ঘটে গিয়েছে। সে সরাসরি জিজ্ঞাসা করল যে কোনো সমস্যা হয়েছে কিনা বা রিপোর্ট খারাপ এসেছে কিনা। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন যে তাদের কিছু জরুরি কথা বলার আছে এবং প্রিয়াকে তাদের সাথে যেতে হবে। প্রিয়া কোনো প্রশ্ন করলেন না। সে হুইলচেয়ারের দিকে তাকালো এবং কিছু না বলে বসে পড়ল। করিডোরগুলো খুব লম্বা মনে হচ্ছিল। সেই একই হাসপাতাল, একই আলো, একই দেওয়াল, কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে তার বুক ভারী হয়ে আসছিল। ডাক্তাররা তাকে যেদিকে নিয়ে যাচ্ছিলেন তা সাধারণ ওয়ার্ড বা আইসিইউ ছিল না। এই রাস্তাটা আলাদা ছিল, শান্ত ছিল এবং খুব বেশি চুপচাপ ছিল। প্রিয়া অজান্তেই হুইলচেয়ারের হাতল দুটো শক্ত করে ধরে নিয়েছিলেন। তার মস্তিষ্ক ক্রমাগত নিজেকে বলছিল যে সে বেঁচে গিয়েছে, সব ঠিক আছে, কিন্তু মন অন্য কিছু অনুভব করছিল। অবশেষে তারা একটি ঘরের সামনে থামলেন। বাইরে কোনো বোর্ড ছিল না, শুধু একটি সাদামাটা দরজা। ডাক্তার খুব নিচু স্বরে বললেন যে যিনি তার প্রাণ বাঁচিয়েছেন তার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল এবং ডাক্তারদের সব চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রিয়া এটা শুনলেন, কিন্তু বুঝতে পারলেন না। তার মনে হলো হয়তো সে ভুল শুনছে। সে শুধু বলল যে সে তাকে দেখতে চায়, এখনই। ডাক্তার মাথা নাড়লেন এবং দরজা খুলে দিলেন। ভেতরে হালকা আলো ছিল, একটি স্ট্রেচার রাখা ছিল, আর তার ওপর সাদা চাদর। সবকিছু খুব শান্ত ছিল, অসহ্য রকমের শান্ত। ডাক্তার এক মুহূর্ত থেমে চাদরটা সরালেন। সেই মুহূর্তেই প্রিয়ার পৃথিবী থমকে গেল। সামনে রাহুল শুয়েছিল, সেই রাহুল যাকে সে একসময় সাধারণ বলে মনে করেছিল, সেই রাহুল যার সাথে সে জীবনের সবচেয়ে খাঁটি দিনগুলো কাটিয়েছিল, সেই রাহুল যার নাম সে কাগজ থেকে মুছে দিয়েছিল, কিন্তু যে প্রিয়ার নিঃশ্বাসে মিশেছিল। প্রিয়ার গলার স্বর ভেতরেই আটকে গেল। সে কাঁদতে পারল না, চিৎকার করতে পারল না, শুধু তার চোখ দুটো খোলা রয়ে গেল। কয়েক সেকেন্ড পর তার হাত কাঁপতে শুরু করল এবং সে হুইলচেয়ার থেকে গড়িয়ে মাটিতে বসে পড়ল। সেই মুহূর্তে না ইউনিফর্মের কোনো মূল্য ছিল, না পদের, না ক্ষমতার। সে ছিল শুধু একজন নারী যে অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে যাকে সে হারিয়ে ফেলেছে বলে ভেবেছিল সেই শেষ মুহূর্ত পর্যন্ত তার হয়ে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে রাহুলের মুখটা স্পর্শ করল। শরীরটা ঠান্ডা ছিল, কিন্তু সেই ঠান্ডাতেও সে সেই একই শান্তি অনুভব করল যা একদা রাহুলের নীরব উপস্থিতিতে পাওয়া যেত। তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়তে শুরু করল। তার কাঁপানো ঠোঁট শুধু এতটুকু বলতে পারল, আমি তোমাকে কাগজ থেকে সরিয়ে দিয়েছিলাম, তুমি আমাকে জীবন থেকে সরালে না। সেই একটি বাক্যে তার পুরো জীবনের অনুশোচনা ধরা পড়ল। হাসপাতালের সেই তলায় সেদিন রাতে কোনো হাঙ্গামা হয়নি। না কোনো বড় বিবৃতি দেওয়া হয়েছিল, না কোনো ক্যাম্পরা ছিল। ছিল শুধু একটি সত্য যা চুপচাপ সবার সামনে দাঁড়িয়েছিল। পরের দিন যখন রাহুলের শেষকৃত্য হল, তখন প্রিয়া সেখানে দাঁড়িয়েছিলেন, বিনা ইউনিফর্মে, পরিচয়হীন, শুধু একজন স্ত্রীর মতো। আগুনের লিলিহান শিখা যখন ওপরে উঠছিল, তখন প্রিয়ার ভেতরেও কিছু একটা চিরতরের মতো জ্বলে শেষ হয়ে গেল। সে বুঝতে পেরেছিল যে সমাজ যে মানুষটিকে সাধারণ বলেছে, সেই মানুষটিই সবচেয়ে অসাধারণ কাজ করে দেখাল। কয়েক সপ্তাহ পর প্রিয়া আবার ডিউটিতে ফিরলেন, সেই একই শহর, একই রাস্তা, একই মানুষ। কিন্তু এখন প্রতিটা কেস, প্রতিটা সিদ্ধান্ত তাকে রাহুলের কথা মনে করিয়ে দিত। সে এখন আর আগের মতো ছিল না। সে অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছিল, অনেক বেশি সংবেদনশীল। যখনই কোনো সম্পর্কের ফাইল তার সামনে আসত, সে এক মুহূর্ত থমকে যেত আর ভাবত, মানুষ যদি বুঝতে পারত যে সম্পর্ক কাগজ দিয়ে নয়, বিসর্জন দিয়ে টিকে থাকে। এই কাহিনী কোনো অফিসারের নয়, এই কাহিনী সেই মানুষটির যে কিছু না বলে নিজের পুরো জীবন দিয়ে দিল। আর এটি সেই সমাজের জন্য যারা প্রায়ই ভুলে যায় যে সবচেয়ে বড় হিরো সবচেয়ে বেশি কথা বলা মানুষটি নয়, বরং সবচেয়ে বেশি সহ্য করা মানুষটি হয়। বন্ধুরা, সম্পর্ক কাগজ ছিঁড়লেই ভেঙে যায় না। সম্পর্ক তখন ভেঙে যায় যখন আমরা সামনের মানুষটির নীরবতা বুঝতে পারি না। প্রায় যে মানুষটি সবচেয়ে কম কথা বলে, সেই মানুষটিই সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে। আর যখন তার মূল্য বোঝা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। এবার একটু নিজের মনকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যে কিছু না বলে আপনার জন্য সব কিছু করে যাচ্ছে? আপনি কি তার গুরুত্বকে খুব হালকাভাবে নিচ্ছেন? এমন তো নয় যে যেদিন তার অভাব বোধ করবেন, সেদিন শুধু আফসোসটুকুই বাকি থাকবে। যদি আপনার মনে কারো মুখ ভেসে ওঠে, তবে আজই নয়, এখনই তার সাথে দেখা করুন, বা অন্তত একটি ফোন করুন। কারণ জীবন বারবার সুযোগ দেয় না,
আর এমন যেন না হয় যে কথা বলার সুযোগ এলো কিন্তু সামনের মানুষটিই আর নেই। যদি আজ আপনার জীবনের সেই মানুষটির কথা মনে পড়ে গিয়ে থাকে যে সবসময় আপনার জন্য চুপচাপ পাশে দাঁড়িয়েছিল, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কাহিনীতে। ততক্ষণ নিজের যত্ন নিন।